কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভার দখলদারি এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান। আর এই বিশেষ অনুষ্ঠানে আমরা প্রত্যেকদিন আপনাদের সামনে বিভিন্ন অতিথিদিকে নিয়ে আসছি, যারা সমাজের বিভিন্ন জায়গায় বসে আছে এবং বিভিন্ন রকমভাবে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তাতে রাজনৈতিক নেতাই হোক বা উদ্যোগপতি হোক, এই ধরনের মানুষরা আজ আমাদের সঙ্গে আছেন। এইরকমই একজন মানুষকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। বিশেষ করে মানে শুধু উদ্যোগপতি বললে ভুল হবে, তার একটা এখন তার একটা অনেক বড় পরিচয়। কিন্তু একটা সময় আমরা মানে যদি আমরা দুর্গাপুরের মানুষ বা এই এলাকার মানুষকে মানে আমরা এই যে শপিং মলের যে কালচার, সেই কালচারটাকে আমাদের এখানে নিয়ে এসেছিল, মানে একটা ছাদের তলায় সমস্ত কিছু পাওয়া যেতে পারে। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনা দুর্গাপুরের মানুষের কাছে এবং এই পাশাপাশি যেসব অঞ্চল আছে তা সেই সব মানুষের কাছে প্রথম নিয়ে এসেছিল সিটি প্লাজা, কবি দত্ত। আমাদের সঙ্গে আজকে সেই অতিথি কবি দত্ত, যার মানে কবিদা, প্রথম কথা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত। এবং শুধু কবিদার শুধু মানে এটাই নয়, একজন উদ্যোগপতি, হোটেল ব্যবসা থেকে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত, শুধু সেই জায়গাতেই নয়, আজকে যদি আমরা বলি রোগী কল্যাণ সমিতি যেটা আছে তার চেয়ারম্যান তিনি, এবং এডিডি এর ভাইস চেয়ারম্যান। অনেকগুলো জায়গা নিয়ে কবিতা বসে আছে। এবং এই যে লোকসভার দখলদারি, সেই দখলদারিতে লোকসভা নিয়ে কি চিন্তা ভাবনা আছে গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে, তার কি মতামত, এগুলো যেমন আলোচনার মধ্যে থাকবে, তার সঙ্গে দুর্গাপুরের উন্নয়ন, দুর্গাপুর কোন দিকে এগোচ্ছে, এটাও থাকবে কিন্তু এই আলোচনার মধ্যে। প্রথমেই তোমাকে একদম প্রথম কথা হচ্ছে যে এই যে ধরো চিন্তা ভাবনা, আমি তোমাকে যে জায়গাতে আসছি যে আজকে উন্নয়নের জায়গা থেকে আমি উদ্যোগপতি কবি দত্তকে এখন একটু সাইডে রাখলাম। আমি এখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং এডিডি এর ভাইস চেয়ারম্যান কবি দত্তর কাছে জানতে চাইছি যে দুর্গাপুরের উন্নয়ন, দুর্গাপুরের লোকসভা আসন যে নির্বাচন কোন দিকে যাচ্ছে, কি মনে হচ্ছে? না, আসন তো দেখো, এটা তো একটা লোকসভার পার্লামেন্ট ইলেকশন, সব পলিটিক্যাল পার্টি নিজের নিজের ক্যান্ডিডেট দাঁড় কাছে, পিপল আর ক্যাপেবল, একজন কেউ জিতবে। তো এবার কোন দিকে যাচ্ছে এবার তো দেখো, এবার সেটা তো বলা হাওয়া কোন দিকে, এটা তো আমি নন পলিটিক্যাল লোক। হ্যাঁ, তুমি একটু আগে বলছিলে অনেকগুলো জায়গায় ইয়ে করে নিয়ে আছে, বাট এই জায়গাগুলো কিন্তু আমি পরিষ্কার করে দার্থহীনভাবে প্রথমেই বলে রাখি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অ্যাবসলিউটলি নন পলিটিক্যাল লোক। কোনো পলিটিক্যাল পার্টির ধাজা ধরি আমি একদমই নই, ঠিক আছে? আমিও আপনার মতো, তোমার মতন একজন ভোটার। আমিও কাউকে ভোট দেবো, সেই মুহূর্তে যাকে ভালো লাগবে তাকে ভোট দেবো। ফ্লোটিং ভোটার বলতে যেটা মিন করে, আই এম এ ফ্লোটিং ভোটার। আমার দুটো প্রশ্ন ছিল, এক হচ্ছে দুর্গাপুরের উন্নয়ন। হ্যাঁ, দুর্গাপুরের উন্নয়ন, তুমি যখন একদম সাধারণ মানুষ, এবং যদিও সাধারণ মানুষ হলেও দুটো এমন একটা জায়গার মধ্যে তুমি আছো, এই দুটো জায়গা যেমন আছে তোমার শিল্প মানে একজন উদ্যোগপতি হিসাবে তোমার আর একটা জায়গা আছে। তো সেই উন্নয়নের জায়গা থেকে দুর্গাপুর কোন দিকে যাচ্ছে তুমি যদি বলো আমাকে। দেখো, দুর্গাপুর কোন দিকে যাচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি আমাদের আমরা তো এক্সপেকটেশন আমাদের খুব হাই, খুব সাধারণ কমন পিপল, আমরা যে কোনো মানুষের আমাদের এক্সপেকটেশন খুব বেশি থাকে। আমাদেরও তুমি যে এক্সপেকটেশনটা নিয়ে তুমি যেটা ইনডাইরেক্টলি জিজ্ঞেস করছো, দুর্গাপুরের উন্নতি আরো কত তাড়াতাড়ি হতে পারে, কত এই কথা। দুর্গাপুরের উন্নতি হচ্ছে না কিন্তু নয়, দুর্গাপুরের উন্নতি কিন্তু হচ্ছে। যদি মানে এটা হয়তো ঠিক আছে, কম্পারেটিভলি যে পেসে হওয়ার কথা উচিত ছিল হয়তো সেই পেসে হচ্ছে না, হয়তো একটু স্লো আছে। ডিফারেন্ট, আমাদের ডিফারেন্ট সিচুয়েশন, অনেক কিছুর উপর অনেক কিছু দায়ী, আমরা নিজেরা দায়ী, ওই পিপল, হ্যাঁ, দুর্গাপুরিয়ান্স আমরা সবচেয়ে বেশি দায়ী। কিন্তু হচ্ছে না এমনটা নয়, বাট অনেক স্লো স্পেসে। আমরা চাইলে প্রপার লিডারশিপ যদি থাকে তাহলে কিন্তু দুর্গাপুর আরো ফাস্ট মুভ করতে পারে, আই বিলিভ সো। না, তাহলে তুমি এটা তুমি মানছো যে দুর্গাপুরের এই মুহূর্তে দুর্গাপুর অভিভাবকহীনতায় ভুগছে? না, দুর্গাপুর অভিভাবকহীনতায় ভুগছে ব্যাপারটা আলাদা, কিন্তু অভিভাবকহীনতায় ভুগছে এটা বলি, কথায় কথা আমরা বলি, তোমরা প্র্যাকটিক্যালি ক্ষমতাসীন যারা থাকে তাদের সম্বন্ধে এই কথাটা মানে উচ্চারিত হয়। কিয়দংশে সত্যি, একেবারে অস্বীকার করলে ব্যাপারটা ইয়ে কথা হবে মানে আফটার। কিন্তু এই মুহূর্তে দেখো, আমি খুব মানে এটাও বলবো ডেফিনেটলি দুর্গাপুরের অনেক, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রদীপ মজুমদার সাহেবের মতন একজন অতি ভদ্র সজ্জন অনেস্ট লোক
কে আমরা দুর্গাপুরে পেয়েছি, অ্যান্ড আমরা তার জন্য খুব গর্বিত, এটা নিয়ে কিন্তু কোনো কথা চলবে না। এবং উনি ধরো অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে মোটামুটি 2 বছর হয়ে গেছে, উনি কিন্তু ওনার মতো করে চেষ্টা করছেন, কিন্তু একটু সময় দিতে হবে। আমাদের পেশেন্স এত কম। আমি কিন্তু প্রদীপ মজুমদার বাবুর জন্য বলছেন, এমনি ইন জেনারেল আমাদের পেশেন্স খুব কম। তুমি দেখবে কাউকে কিছু একটা দায়িত্ব দিলেই তার মোটামুটি 2 মাস পর থেকে আমরা ভেবে নিই যে রাস্তাগুলো আমার বাড়ির দরজা পর্যন্ত মেটাল রোড হয়ে যাবে, আমার বাড়ির মানে জল মানে কোনো মুহূর্তে বন্ধ হবে না। পাওয়ার তো যাওয়ার কোশ্চেন, ওটা তো আমার মানে ডিমান্ড, ওটা আমার মানে ডিমান্ড। তো কিন্তু তাকে যেটা সময় দিতে হয়, তাদেরকে যারা ক্ষমতা, তাদেরকে সময় দিতে হবে, সেই বোধটা কিন্তু আমাদের কম্পারেটিভলি কম। এবং প্যারালাল এটা বলবো, যারা দায়িত্ব নিয়ে আসে বা থাকে, তাদেরও চেয়ারে বসার পর তাদের প্রচেষ্টাটাও, যে আর্টসটা নিয়ে তারা ভোটটা চায়, পরবর্তীকালে সেই আর্টসটা অনেক তাদের কমেও যায়। এটাও দু তরফেই সত্যি কথা। কিন্তু যেটা বললে লিডারশিপ, ল্যাক অফ লিডারশিপ, আমি ফিরে যাই পুরোনো কালতে। দুর্গাপুরে কিন্তু একজন আমরা পেয়েছি খুব ভদ্রলোক, প্রদীপ মজুমদারের মতো একজন, যিনি ক্ষমতাশীল। দেখো, অন্য পলিটিক্যাল পার্টি না যাদের ক্ষমতাতে আছে তাদের নিয়ে আলোচনা করাটা বুদ্ধিমানের কাজ। তো প্রদীপ মজুমদার খুব ভালো নেতা, এবং আমি বিশ্বাস করবো যে আগামী দিনেও ভালো নেতৃত্ব দেবেন, দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাবেন, চেষ্টা করছেন। বুঝতে পারি, শুনতে পারি। বলি তোমাকে, সেটা হচ্ছে যে আমি এই যে দুর্গাপুর অভিভাবকহীন, আমি যে কথাটাই বললাম, মানে পলিটিক্যালি যদি বলো সেখান থেকে জায়গা থেকে, এবং দুর্গাপুরের রাজ যে একজন মানে কারো হাতে থাকবে, আগে যেমন দুর্গাপুরের রাজটা একটা জায়গায় ছিল এবং এই অঞ্চলের সমস্ত কিছু দুর্গাপুর থেকে হতো, কিন্তু এখন সেটা জোর করে বলা যাবে না। এখন সমস্ত কিছুর জন্য আমাদেরকে অন্যের উপর ভরসা করে থাকতে হচ্ছে। তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি দীর্ঘদিন ধরে মানে ব্যবসায়িক জায়গা থেকে তুমি দীর্ঘদিন ধরে রয়েছো, তুমি দেখছো, তুমি বাম আমলেও এই দুর্গাপুরের উন্নয়ন দেখেছো, আজকেও এই বিগত পরিবর্তনের পর থেকে তুমি দুর্গাপুরের উন্নয়ন দেখছো। উন্নয়নের যে ধ্বজা, তোমার কি মনে হচ্ছে না যে বাম আমলে যে ধরনের উন্নয়ন হয়েছে, বাম আমলে মানুষ একটা জায়গা পেয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত কোনো সেই রকম কোনো কিছু এখনো এরা করতে, মানে রাস্তা ঝাঁকঝো চকচকে করে দিয়েছে, এটা মানে কিন্তু উন্নয়ন নয়। উন্নয়ন মানে হচ্ছে যে যেসব মানুষের যা প্রয়োজনীয়তা যেটা আছে সেটা যেন মানুষের ফুলফিল হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় উন্নয়ন? না, দুটো জিনিস। এক হচ্ছে তুমি যেটা আমাদের ন্যায্য পাওনা, সেটা তো কর্পোরেশনের ব্যাপার। আমি একদম দুর্গাপুরের উন্নয়নের কথা বলছি, তার মধ্যে কর্পোরেশন আছে ডেফিনেট। না, দুটো জিনিস দেখো, একটা হচ্ছে সময় পাল্টেছে, তো সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেছে, আমাদের ডিমান্ড পাল্টেছে, আমাদের যে সকল চাহিদা বলো, এক্সপেকটেশন, পরিস্থিতি সবকিছুই পাল্টেছে। বামফ্রন্টের সময় আমি নিজে, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি এন্টারপ্রেনার। তো আমি এন্টারপ্রেনার হিসেবে তখন আমাদের কিন্তু এডিডি এর হাতে ক্ষমতা ছিল, কোনো শিল্পোদ্যোগী বা কেউ যদি জমি চায়, তখন জমি ছিল, জমি চাইতো দিত, বা তখন কিন্তু তারা আলোচনা করে তারা জমি দিতে পারতো, এবং সেটা দেওয়া হয়েছে। এবং দেখো, যার কাজ করলে কাজের মধ্যে কিছু ভুল থাকে, ডেফিনেটলি আমি নিশ্চয়ই বলবো না যে সবটাই সঠিক পদ্ধতিতে হয়েছে বা ঠিক হয়েছে, এগুলো তর্ক বিতর্কের ব্যাপার, কিন্তু দেওয়া হয়েছে, দেওয়ার ক্ষমতা ছিল এবং দেওয়া হয়েছেও, যার জন্য দুর্গাপুরে তুমি যে সময়টার কথা বলছো সেই সময়টার কিছু উন্নতিটা তুমি সো কল স্টিল ইন্ডাস্ট্রি, অ্যাটলিস্ট আমরা ছোট ছোট কিছু স্টিল ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি। এবার পরবর্তীকালে কিন্তু এই সরকার আসার পরে কিন্তু এডিডির হাতে সো কল সেই জমি দেওয়ার অধিকারটা কিন্তু নেই, এবং আমি বলছি সেটা খুব ভালো হয়েছে। পরিস্থিতি কেন প্রশ্ন করো না, উত্তর আমি দেবো না, কিন্তু আমি বলছি যে ডেফিনেটলি এটা খুব ভালো হয়েছে, কারণ আগে যে জমি ছিল এখন জমি অনেক কমে গেছে, ঠিক আছে? তো সেই হিসেবে আমার ধারণা এটা অনেক বেটার হয়েছে। আর বাকি থাকলে উন্নয়নের কর্পোরেশনের কাজ কি বলো, এটা হচ্ছে জনসাধারণের প্রত্যেক দিনের যে নিড সেটাকে পূরণ করা, জঞ্জাল সাফাই, ড্রেন ক্লিনিং, পলিউশন, নানা রকম কাজ। কিন্তু ডেভেলপমেন্টের কাজটা কিন্তু সবটাই কিন্তু কর্পোরেশনের দায়িত্ব নয়, ওটা মেনলি এডিডি এবং সরকারের কাজ। আমি খুব ছোট বুদ্ধিতে বুঝি, বাকিটা আছে, কর্পোরেশনের রোল আছে, নেই তা না, কিন্তু ডেভেলপমেন্ট মানে মেনটেনেন্স দুটো পার্ট যদি দেখি, আমি বলবো ডেভেলপমেন্ট এবং মেনটেনেন্স দুটোই কর্পোরেশনের দায়িত্ব। এডিডি কিন্তু আরো ভালোভাবে ডেভেলপমেন্ট করার সুযোগ আমাদের ছিল বা আছে, আজও আছে। আচ্ছা, এই যে ধরো তুমি বললে যে এখন মানে যেটা উত্তর তুমি দেবে না যে জমি দেওয়ার ক্ষমতাটা নেই, না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার যদি বলা থাকে যে জমি যারা তোমরা যেগুলো দিয়েছো, আগের বোর্ড যে সব জমি কাউকে দিয়ে রেখেছে এবং সেই জমিগুলো এখন অ্যাকোয়ার হয়ে পড়ে আছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, একদম বন্ধ হয়ে পড়ে আছে, সেই জমিগুলো কি তোমরা নতুন করে রিজুম করতে পারো? হ্যাঁ, আমরা তো রিজুম কেন হচ্ছে না? না, আমাদের রিজুম করার জন্য চিঠি দেওয়া হয়েছে। দেখো, আমাদের আগে বুঝতাম না, আমি যখন মানে চ্যাপ্টারের ওই দিকে ছিলাম
তখন আমিও তোমার মতো এই প্রশ্ন করতাম। আজকে একটু একটু বুঝি, সব বুঝি না, কারণ কিন্তু বুঝে যেটুকু বুঝেছি, এর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে কোর্ট। প্রতিবন্ধকতা কোর্ট বললে ভুল হবে, মানে আমাদের আইনগুলো এমন ভাবে করা আছে যে আমরা তো চিঠি দিয়েছি সবাইকে রিজিউম করার জন্য, ল্যান্ড অলরেডি একবার না 3 বার দেওয়া হয়েছে, এবং আমরা কিছু কিছু ল্যান্ড আমরা কিছু নিয়েছি, যারা প্রোটেস্ট করেনি তারা নিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম লোক কি করেছে, তারা কোর্টে চলে গেছে। সেখানে কিন্তু এডিডিএর হাত পা বাঁধা। কারণ এই যে সরকারের তোমাকে যদি বলি, আমি যদি কোর্টে চলে গেছে, যদি পাবলিক কেউ ল্যান্ড নিয়ে থাকে সেখানে কোর্টে চলে গেছে, এটা মেনে নেওয়া যায়। এফসিআই, হিন্দ রিফ্যাক্টরি, তারপর সাংকি হুইলস, এদের যে জমিগুলো দেওয়া হয়েছিল, এগুলো তো এডিডিএ নিতেই পারে, এডিডিএ নিতেই পারে। কিন্তু তুমি আমার মতো একটা ছোট্ট, আমি একটা খুব ছোট, তাকে তুমি এখন এফসিআই এমএমসি যদি জিজ্ঞেস করো তাহলে আমি খুব অপ্রস্তুত হবো, খুব সত্যি কথা, কারণ এটা খুব মানে নট ইভেন লিলিপুট। আমি এডিডিএর ভাইস চেয়ারম্যান, হ্যাঁ ঠিক আছে, দ্যাটস ট্রু, লিলিপুট। তুমি রোগী কল্যাণ সমিতির আমি চেয়ারম্যান, তুমি সেখানে জিজ্ঞেস করো, আমি তোমাকে আরো ভালো আছে। তুমি তো ভাইস চেয়ারম্যান, আমি পরিষ্কার বলছি সমিতির তুমি চেয়ারম্যান হয়ে, আমি পরিষ্কার তার আগে তোমাকে একটা কথা বলতে চাই, অ্যাজ এ এডিডিএর ভাইস চেয়ারম্যান, এত বড় টার্মটা, কিন্তু ইটস প্র্যাকটিক্যালি আমি বুঝেছি, এবং আমি পরিষ্কার অন স্ক্রিনে বলছি, এটা বেসিক্যালি অর্নামেন্টাল পোস্ট। আমি সেই রকম ভাবে, আমি সেইভাবে তুমি যদি বলো যে করার মতো কোনো সুযোগ এডিডিএর ভাইস চেয়ারম্যানের নেই। আমি যেটা করি কি করার চেষ্টা করেছি, কিন্তু আমি এর মধ্যে কোনো নাকামো নেই, কিন্তু আমি দেখেছি ভাইস চেয়ারম্যানের জায়গাটা খুব পরিমিত রাদার। হ্যাঁ, আমি কেউ আমাকে যদি বলে দাদা আমি এনওসি পাচ্ছি না, আমি এই কাজটা করছি, আমার যেটুকু ক্ষমতা আমি কিন্তু ইনস্ট্যান্টলি তাদেরকে সেই কাজটা কিন্তু করে দিই। এবং আমি এটা তোমার হলো, কিন্তু যেহেতু তুমি পদে আছো এবং তোমার আলোচনা যখন কোনো কিছু হয় সেখানে নিশ্চয়ই তোমার উপস্থিতিটা না থাকার কোনো জায়গা নেই। আমার সেটা হচ্ছে যে গত 12 বছরে এডিডিএ কতগুলো মানে শিল্পকে জমি দিয়েছে, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বন্ধ কারখানা যেগুলো হয়েছে, যেগুলো জমি নিয়ে আজ পর্যন্ত কোনো নীতি কি এডিডিএ এনেছে? না, আমি তোমাকে বলছি, দেখো কতগুলো কারখানা, বা তুমি বলছো জমি দিয়েছে, তুমি যদি আগে বলতে তোমাকে, তাহলে আমি কি তোমার থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতাম। আই এম নট রেডি ফর দ্যাট, এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে কি, তুমি আরেকটা আমাকে যে বন্ধ কারখানা যেগুলো হয়ে আছে আর কি, সেগুলো থেকে মানে কোনো নীতি নিয়েছে কিনা যে না বন্ধ কারখানাগুলো আছে, এই জমিটা আমরা ফিরিয়ে নেব, এইরকম কোনো নীতি? আমি তোমাকে বলছি, আমরা সেই ফেরত নেওয়ার জন্য, আমি তো 1 বছর কয়েক মাস হলো আছি, এর মধ্যে যে বোর্ড মিটিং এটা হয়েছে, আমরা কিন্তু তার মধ্যে আমার মনে আছে পরিষ্কার, আমরা তাদেরকে চিঠি দেওয়া আছে যে তোমরা আমাদেরকে, তুমি ইউজ করছো না তো আমরা জমি ফেরত নিয়ে নিই, এবং সেরকম চিঠি অনেক, একটা না অনেকগুলো দেওয়া হয়েছে। আমি এটা দায়িত্ব নেই, ছোট বড়, শুধু তুমি বড় বড় বললে এফসিআই, ওই যেমন আমি লিলিপুট, এরকম ছোট ছোট আরো কিন্তু অনেক আছে লিলিপুট সাইজে ওদের কম্পারিজনে, তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে। আমি এবার একটু তোমার রোগী কল্যাণ নিয়ে যাই, তারপরে এডিডিএ তো আসবই। হ্যাঁ, আসো। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে তুমি আসার পর থেকে বিভিন্ন সময় আমরা মানে ইনভিটেশন পাচ্ছি, কাজ দেখছি, খবর করছি যে দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটালের প্রচুর কাজকর্ম হচ্ছে, মেশিনারিজ থেকে আরম্ভ করে অত্যাধুনিক জিনিসপত্র বসছে। তো এই যে এটা এর আগে মাঝখানে থমকে ছিল, মানে এই ধরনের যে তুমি আসার পর যে ধরনের কাজকর্ম হচ্ছে আর কি, এটা তার আগে কিন্তু হচ্ছিল না সেইভাবে, এইভাবে মানে মানুষ সেই সুবিধাগুলো পাচ্ছিল না। এখন অনেক মানুষ সেই সুবিধাগুলো পাচ্ছে। তো আগে না পাওয়ার কারণটা কি সদিচ্ছার অভাব ছিল? হ্যাঁ, অবশ্যই। এটা নিয়ে কোনো, দেখো পয়েন্ট ব্ল্যাঙ্ক বলছি, এটা নিয়ে সমালোচনা হতেও পারে, আই লিস্ট বাদার। তো যেটা ব্যাপার কি জানো তো, দুটো ব্যাপার আছে। ওই যে বললাম আমি বেসিক্যালি এন্টারপ্রেনার, আমি কিন্তু তুমি অনেক কিছু বললে আমি সেগুলোকে আমি বদার করি না। আমি কিন্তু ওই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানটা আমি কিন্তু এন্টারপ্রেনারশিপ নিয়ে করার চেষ্টা করছি। আমি যে পুরোপুরি সফল পেয়েছি, আমি রাতকে দিন করে দিচ্ছি, সব ভুলভাল কথা, সেসব বলবো, কিন্তু চেষ্টা করি যেটুকু হয়েছে। 5% 2% তো চেঞ্জেস এসছে, বেশ কিছু কাজ হয়েছে। হ্যাঁ, এবং যেগুলো কিন্তু আমি অন্যরা চেষ্টা করলে তারাও করতে পারতো, আরো ভালো করতে পারতো, আমার থেকে আরো অনেক ক্ষমতাবান লোকরাও ছিল আগে। বাট ওই যে বললাম, ইচ্ছা, সবার সদিচ্ছাটা দরকার। সদিচ্ছা থাকলে দেখো তুমি সাপোর্টও পেয়ে যাবে, উপরওয়ালার আশীর্বাদও থাকবে, সব মিলে হয়ে যায়। তো আমি ওইটা হসপিটালের ব্যাপারটা আমি কমফোর্টেবলি তোমার উত্তর আগামী দিনে এই রোগী কল্যাণ সমিতি দুর্গাপুর মানে যেমন সাব ডিভিশনাল হসপিটালটা আছে, এছাড়াও কি নতুনত্ব কিছু চিন্তা ভাবনা করছে? অনেক কিছু চিন্তা ভাবনা করা আছে রিসেন্টলি। তুমি ভেরি রিসেন্টলিও তুমি দেখেছো আমরা কতগুলো দুটো জিনিস করলাম। একটা তো মোটামুটি বা তুমি টু সাম এক্সটেন্ট ইটস রেভলিউশনারি, সরকারি জায়গায় আমরা বেসরকারি উদ্যোগে আমরা সেখানে একটা রীতিমতো বড় আমরা একটা করি, আউটডোর ইউনিট করেছি। আমাদের মানে হসপিটালে গেলে তুমি দেখতে পাবে সকালবেলায়
ইটস এ কিউ অফ ফিউ থাউজেন্ডস পিপল, মানে একটা যে আউটডোর ইউনিট, এবং তারা সবাই খুব যা স্বাভাবিক, হসপিটাল সাধারণ খুব গরিব লোকরা যায়। তুমি আমি ভগবানের আশীর্বাদে উই আর ভেরি প্রিভিলেজড, যারা দেখছেন তারাও হয়তো তাই, তারা বুঝবেন না যে মানুষের, সাধারণ মানুষের কত কষ্ট। যদি হসপিটালে কোনোদিন যান না সকালবেলায় সকাল 8টা 8:30 নাগাদ, দেখবেন পৃথিবীর একটা দিকে বোধহয় আপনারা আছেন, আমরা আছি, একটা দিকে বোধহয় সেই লোকরা আছে, ওই লাইন একদম বাচ্চা বেবি নিয়ে বা বৃদ্ধা, তারা কিভাবে কত কষ্ট করে ওর মধ্যে দাঁড়িয়ে আছে। সেই সীমিত দেখুন, সরকার চাইলেই কিন্তু একদিনে ডাক্তার বাড়ি দিতে পারবে না। আমরা ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারি, আমরা ওষুধ চেয়ে চিনতে জোগাড় করতে পারি, মেশিনারিজ চেয়ে চিনতে জোগাড় করতে পারি, কিন্তু ডাক্তার কিন্তু চেয়ে চিনতেও হবে না, ডাক্তার একদিনে মানে নিয়ে আসাও যায় না। কিন্তু সেই বললাম তো, আমি যেটা বলতে চাইছি যে সাধারণ লোকের যে কত কষ্ট বা তাদের কত মানে চাহিদা মেডিকেল সাবজেক্টে, তাদের জন্য তো এই মিশন হেলথ ওয়ার্ল্ড বা এইসব হসপিটালগুলো নেই, হুইচ ইউ ক্যান অ্যাফোর্ড, তাদের পক্ষে সম্ভব নয়। আপনি কি দেখবেন দিনে অ্যাভারেজে, আমি আপনাকে বলছি 3-4 হাজার লোক রাত বেলা 12টা পর্যন্ত লাইন দিয়ে আছে, সেই সকাল 6টা থেকে তাদেরকে সার্ভিস দেওয়া। এবং আমরা এই যে বললাম, যেটা একটা বললাম রেভলিউশনারি কাজ একটা করে, যেটা নিয়ে আমি সত্যি খুব স্যাটিসফাইড, সেটা হচ্ছে আউটডোর ইউনিটটাকে আমি প্রথমে গিয়ে যখন হসপিটালটা দেখলাম, আমি বললাম যে আউটডোর ইউনিটটাকে বার করি। আমরা মেন বিল্ডিং যেটা হসপিটাল বিল্ডিং, সেখান থেকে আউটডোর ইউনিটটাকে আমি বার করে দিয়েছি। সেটা আমরা আজ থেকে মাস 2 আগে হয়তো অফিসিয়ালি ইনগ্রেশন করেছি, অ্যান্ড ইটস এ ইউনিক ওয়ান এগেন। খুব ভালো হয়েছে বিল্ডিংটা, সেটাতে পুরো আউটডোর, এক্সরে থেকে আরম্ভ করে সব কিছু আদার ফেসিলিটিও সেখানে হচ্ছে ম্যাক্সিমামটা, কিছু কিছু এখনও হয়নি, হয়ে যাবে। এছাড়াও ভেরি রিসেন্টলি 1 মাস আগে জাস্ট আমরা একটা নতুন বিল্ডিং, হসপিটাল বিল্ডিং, এটা সরকারি, আমরা ওপেন করলাম একটা, যেটা ধরুন ইটস এ ভেরি নিউ বিল্ডিং, খুবই সুন্দর, মানে দেখতেও সুন্দর, গেলে আপনারা মানে ভাবতে পারবেন না যে ওয়েদার ইটস এ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট না এটা কোনো প্রাইভেট হসপিটাল। পুরো গ্রানাইট ফ্লোর, মানে এখন সরকারি কাজও কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে যে মানে হয়। এবার আমরা যারা সামাজিক জীব, মেনলি আমাদের মতো ব্যবসায়ী যারা, তো কম বেশি আমরা খারাপ তো ভালো সবই আছে, কিন্তু হসপিটালটা গিয়ে দেখবেন যে কত সুন্দর নিখুঁত কাজ হয়েছে। ভালো ভুলভ্রান্তি তো থাকতে পারে, খুঁত আমরা খুঁজে বার করতেই পারি, কিন্তু এত বছর ধরে ছোটবেলা থেকে যা যা দেখে এসেছি, আর এই নতুন যে বিল্ডিং হয়েছে হসপিটালের, আউটডোর হোক আর একটা পুরো হসপিটাল বিল্ডিং হোক, একবার অনুরোধ একবার গিয়ে দেখে আসবেন যে কত সুন্দর, কত ভালো। না, তুমি যখন কাজ করছো এবং মানে এটা নিয়ে তো মানে কোনো বলার কোনো জায়গা নেই যে না, মানে আমরাই তো নিজেরাই বলছি যে এটা আগে যেটা ছিল তার তুলনায় এখন অনেক অনেক ভালো কাজকর্ম হচ্ছে, এটাকে একদম আছি। আমি একটু অন্যদিকে আবার যাই, সেটা হচ্ছে যে এই যে ধরো আজ 18ই সেপ্টেম্বর 2023 এডিডিএতে রাত্রেবেলায় হঠাৎ আগুন লেগে গেল, ফরেন্সিক টিম এলো, অনেক কিছু এলো, রাত্রেবেলায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারম্যানকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে বাইরে থেকে দাঁড়িয়ে থেকে আগুন জ্বলা দেখতে দেখলাম, কিন্তু তদন্ত কি হলো মানুষ কিন্তু জানতেও পারলো না। আগুন লাগলো শর্ট সার্কিট থেকে হয়েছে, বাইরে মানে আমাদের অন্ডাল বিমানবন্দর থেকে ফায়ার এলো, স্টিল প্ল্যান্টের ফায়ার এলো, আগুন নিভলো, কিন্তু তদন্ত কি ওই ফায়ারের জলের সঙ্গে তদন্তটাও ভেসে গেল? কি কারণে আগুন? দেখো, আমি সত্যি কথা বলবো, আমি ওই যে বললাম আমি খুব লিলিপুট, আমি এই এক্সাক্ট মানে কন্ট্রারি আদৌ তদন্ত কি হয়েছে, কতটা হয়েছে, আদৌ হয়েছে কি না, বা আমার জ্ঞানে নেই যে এটা, অনেস্টলি বলছে যে এটা তদন্ত কোনো কমিটি হয়েছে, আমাকে জিজ্ঞেস করেও হয়নি, বা আমি এর বিন্দু বিসর্গ জানিও না আদৌ হয়েছে কিনা, বা হয়েছে হয়তো, আমি সত্যি যে এটা আমার অজ্ঞতাও হতে পারে, কিন্তু আমি জানি না, মিথ্যা কথা বলবো না, আমি এটা নিয়ে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আচ্ছা আচ্ছা দাদা, যদি আমি এটা যদি জানতে চাই যে যেমন ধরো তোমাদের এই এডিডিএর যেসব জমিগুলো গরিব মানুষের, তোমরা আমরা দেখলাম চারিদিকে তোমরা অতিক্রমণের জন্য জমিগুলো সব নিয়ে নিলে, দোকানদার গোটা সিটি সেন্টার জুড়ে ভাঙা শুরু হলো, আবার যেখানে সেখানে বসে গেল, এটাই প্রশ্ন করো, এটা বসে গেল। আবার কিছু কিছু যদি দেখা যায় যে ক্ষুদিরাম সরণি যে রোডটা, সেখানেও অনেক জায়গাগুলো মানে আউটার বাউন্ডারি দিয়ে পর্যন্ত ব্লক করে রেখেছে। কিন্তু তোমাদের কোন রকম এই যে তোমরা শুরু করলে, কি এমন হলো যার কারণে তোমাদেরকে আবার ব্যাক ফুটেজ আসতে হলো? আবার যারা দখল করে রেখেছে তাদের সঙ্গে কোনো রকম কোনো কিছু হলো না? দেখো, আমি তোমাকে বাকিটা বলতে পারবো না। আমি এডিডিএতে একটা কাজ করেছিলাম,
যেটা আমি বলতে পারি, যেটা আমি মোটামুটি বলতে পারি, বা ওইভাবে ইয়ে করে তো বলা যায় না, কিন্তু আমি একটা কাজ করার চেষ্টা করেছিলাম বা হয়েছে কাজটা। যেটা হচ্ছে, দেখো আমি দেখেছি যে আমাদের প্রথম আমি পার্কিং, সিটি সেন্টারে পার্কিংয়ের বহু অশান্তি ছিল, আছে রাদার আজকে আছে, বেড়েছে কমেনি। তো আমি ওখানে হওয়ার পর আমি খোঁজ খবর নিয়ে জানলাম যে এরকম খুচরো ভাবে কিছু পার্কিংয়ের স্পট ইয়ে করা আছে, অর্গানাইজড ওয়েতে নেই। তো আমি আমার অফিসারদেরকে দিয়ে অর্গানাইজ করে আমি একটা প্রপার টেন্ডার পুরো সিটি সেন্টারে একটা করিয়েছিলাম। অ্যান্ড আমি যেটা এডিডির ইতিহাসে নেই, এটা আমি দায়িত্ব নিয়েই বলতে পারি লিলিপুট হলেও, যে সেটা হচ্ছে যে মোটামুটি 1.5 কোটি টাকা ইন অ্যাডভান্স, 1 বছরের টাকা ইন অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আমরা কিন্তু পার্কিংটা একজনকে লিজ আউট করেছি। সে কিন্তু অ্যাডভান্স টাকা দিয়েছে, ইন রাইট টাইম সে টাকা দিয়েছে, সে দিয়ে করেছে। এটাতে আমার কিছুটা উদ্যোগ ছিল, আমি ইনিশিয়েটিভটা নিয়েছিলাম অনেকটাই, যেহেতু আমিও সিটি সেন্টারে থাকি, খুবই অসুবিধা হতো। পরের ব্যাপারটা কিন্তু আমার নিজের কাছেও একটু ভেরি ফ্র্যাঙ্ক মিস্ট্রি, যে সে পার্কিংটাও কিন্তু সাকসেসফুলি হলো না। আর তুমি যেটা বলছো, সিটি সেন্টার কিন্তু ফেস অফ দুর্গাপুর। আমি যে বললাম, আমি কোনো পলিটিক্যাল পার্টির ধ্বজাধরি নই, আমি কিন্তু খুব এক্সপেকটেশন ছিল যে সিটি সেন্টারটা একটা সুন্দর জোন হবে। দেখো, নিউ টাউন হকার ফ্রি জোন, একদম তাই তো। এবার এটা আমাদের ওই সেই সময়কার, বা যদি বলো চিন্তাধারার ভুল, লিডার ভুল, তখন আমরা ভিশনটা হয়তো এত বুঝতে পারিনি আমরা, এই সিটি সেন্টার সেই সিটি সেন্টার। তো আগে থেকে এটা করে নিলে ভালো হতো, আজকের দিনে করা খুব অসুবিধা। কিন্তু একটা জায়গায় রেস্ট্রিক্ট করা উচিত ছিল, সেই ধারণা নিয়ে এগোনো হয়েছিল। তার পরবর্তীকালে কেন যে কি হলো ভগবান জানে, তোমার সঙ্গে আমিও একমত, কমার জায়গায় কমেনি, অ্যাটলিস্ট ভাঙা হয়েছিল, অনেক চিৎকার চেঁচামেচি ছবি দেখলাম, অনেক ব্লেম হলো দেখলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু আলটিমেটলি আমরা সিটি সেন্টারে যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। এটা দুঃখজনক, জানি না এর শেষ কোথায়, আমি জানি না। আচ্ছা, আমি এডিডিএ নিয়ে আমার মানে একটা অভিযোগ এসেছে আর কি, সেটা হচ্ছে যে মানে এটা তোমার নলেজে আছে কিনা জানি না, এডিডিএ এর পূর্বতন যারা সিও ছিলেন তারা নিজেদের নামে প্রত্যেকেই এডিডিএ এর ল্যান্ড নিয়ে রেখেছেন, এবং সেই ল্যান্ডগুলো তারা এখান থেকে রিটায়ার্ড হয়ে চলে যাওয়ার পর বা বদলি হয়ে চলে যাওয়ার পর কেউ বাড়ি করেননি, আর কেউ সেই জায়গাগুলো বিক্রি করে দিয়েছে। তো এটা তো কোনোটাই আইন মাফিক হয়নি। তাহলে এই যে বেআইনি কাজকর্মগুলো, এতে এডিডিএ কিভাবে নিজেদিকে এটাতে মেনে নিতে পারলো আর কি? এর কোনো রাস্তা নেই। এডিডি এর কিন্তু খুব একটা রোল নেই। দেখো, যখন তারা নিয়েছেন, তুমি যে সময়কার কথা বলছো সেটা কিন্তু আজ থেকে 15-20 বছর আগের গল্প। আমি জানি, আমার পরিচিত অনেক, এরা অনেক আমার বন্ধু বান্ধব বা পরিচিত সিনিয়র লোকজন আছে প্রচুর। আর একটা কথা, সবাই বাড়ি করেনি এটা নয়, 1-8 জন করেছে, তবে ম্যাক্সিমামটাই করেনি। আর তখন দুর্গাপুরে জমির দাম কিছু ছিল না, তারা যখন জমি নিয়েছিল তখন জমি নেওয়ার লোক ছিল না। এবার সেই পরিপ্রেক্ষিতে তুমি বলতে পারো, পরবর্তীকালে যে বললাম যে দুর্গাপুর এগিয়েছে, জমির দাম দিয়ে যদি তুমি বিচার করো, দুর্গাপুর কিন্তু অনেক গুণ এগিয়ে গেছে, তাই তো? একদম। তো কারণ আমি যখন এডিডিএতে থেকে জায়গা নিয়ে সিটি প্লাজা তুমি বলছো যেটা আমি করেছিলাম, তখন খুব ভুল না হলে এটা 2000 সাল, তখন জমির দাম আমি 50,000 টাকা করে কাটা এবং আমাকে জোর করে জায়গাটা দেওয়া। আমার যে নেওয়ার ক্ষমতা সেদিন ছিল না অনেস্টলি, এবং ইচ্ছাও ছিল যে খুব একটা, তা বলবো না, বাট আই ওয়াজ রাদার ফোর্স। সেই সময়কার একজন সিইও ছিলেন মিস্টার সামি সিং, ভেরি সিনিয়র আইএস অফিসার। উনি আমাকে ভালোবাসতেন, লাইক করতেন। তখন তো এই কিছু দরকার ছিল না যে তাদের ক্ষমতা ছিল দেওয়ার। উনি আমাকে জোর করেই দিয়েছিলেন জায়গাটা, যে না তুমি রাখো, তুমি এখানে কিছু একটা করো, ইউ শুড ডু ইট। তার পরবর্তীকালে তখন 50,000 টাকার কাঠা, আর আজকে ধরো আমরা বিডিংই শুরু করি, তার উপরের অ্যামাউন্ট, মানে অত লাখ, 50,000 না 50 লাখ হয়তো উপরের থেকে বিডিং শুরু করি। তো সেই হিসাবে যদি বলো দুর্গাপুরের উন্নতি, অনেকগুলো প্যারামিটার থাকে, তাহলে এবার বোঝো দুর্গাপুরের কত পার্সেন্টেজ উন্নতি হয়েছে। ইউ ক্যান ক্যালকুলেট ফ্রম দিস অ্যাঙ্গেল। এটা এই উন্নয়নের মানে এই যে ধরো উন্নয়ন, এইটা উন্নয়ন তো নিশ্চয়ই হয়েছে, জমির দাম বেড়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কিছু। দেখো ভাই, দুর্গাপুরকে যদি তৈরি করে সাজাতে হয়, তুমি ঠিক দুর্গাপুরকে সাজাতে দুর্গাপুরের পেরিফেরি আরো বড় করতে হবে। সোজা কথা বলছি, দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতেই হবে,
এবং শুধু ওই জায়গা জমি নিয়ে ইনভেস্টমেন্ট পারপাস ব্লক করে রেখে দিলে কিন্তু হবে না, যেটা অন্ডালের ক্ষেত্রে হয়ে আছে। অন্ডাল কিন্তু দুর্গাপুরের এক্সটেন্ডেড দুর্গাপুরের একটা দুর্গাপুর ধরলে আগে কিন্তু কলকাতা বলতে আমরা শুধু বলতাম ধরো মোটামুটি খুব বেশি হলে কত দূর, ধর্মতলার বাইরে 5 কিলোমিটার এদিক ওদিক, তাই তো, এদিকে নেতাজির মূর্তি আর ওদিকে খুব বেশি হলে কোয়ালিটি রেস্টুরেন্ট। আজকে কিন্তু সেই পরিধি চলে গেছে কোথাও, কোনো ঠিক ঠিকানা নেই। তো তোমাকে যদি ভিশন রাখতে হয় তাহলে দুর্গাপুরকে কিন্তু আরো বড়, অনেক বড় ডায়ামিটারে তোমাকে চিন্তা করতে হবে, এবং সেটা না বললে হবে না, কারণ দুর্গাপুরের উপর প্রেশার কিন্তু বাড়ছে। প্রচুর লোক আজ থেকে 10 বছর আগে আই এম ভেরি শিওর যদি 6 লাখ লোক পপুলেশন হয়ে থাকে দুর্গাপুরের, আজকে যদি ঠিক মতো মাপা হয় আই এম ভেরি শিওর ইট উইল বি অলমোস্ট ডাবল, না হলেও কাছাকাছি। তো এই যে লোকগুলো যে ঢুকে পড়েছে দুর্গাপুরে চলে এসছে, এবং তাদের জল, তাদের পয় প্রণালীর ব্যবস্থা, এবার এগুলো তো একদিনে হয়ে যায়নি, আর কেউ তো এসে জিজ্ঞেস করে বসেনি। একদম পলিটিক্যাল পার্টির মদতে তাদেরকে এর মধ্যে কিন্তু কোনো স্পেসিফিক না, একদম যে কোনো পার্টি করেছে, তুমিও জানো আমি একদম লেফট ফ্রন্টের সময় বসেছে, আজকের দিনে এর মধ্যে কোনো গল্প নেই। এই যে মানে একটার পর একটা কলোনি, আবার কলোনির নামকে হঠাৎ কলোনি কেন, ইমাজিন আমাদের সোসাইটিতে সম্ভব? একদম। আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিনা, আমরা শিক্ষিত লোক ভাই, আমরা ওখানে যাবো না, উইল নট অবজেক্ট, ওরা যা করছে করুক। আজ কিন্তু একদিন লাগবে, ওই যে আগুন যেখানে লেগেছে না, তারা আজ কিন্তু একদিন তোমাকেও পোহাতে হবে, সবাইকে পোহাতে হবে। সেদিন কিন্তু এই আমাদের ইয়ে হচ্ছে তখন চিৎকার করা, যেন সব দায়িত্বটা সরকারের, সব দায়িত্ব হচ্ছে যারা ক্ষমতাসীন পার্টি তাদের। তখন ছিল লেফট ফ্রন্টের, এখন হচ্ছে টিএমসির, ভবিষ্যতে কাদের হবে গড নোজ। কিন্তু সাধারণ লোক যারা পড়াশোনা করা সোকল বুদ্ধিজীবী বলে আমরা নিজেদেরকে পরিচয় দিতে ভালোবাসি, তারা কিন্তু এই দায়িত্বগুলো অ্যাভয়েড করে যায়। আমরা দূর থেকে দেখি, অবজার্ভ করতে ভালোবাসি, ছেলে মেয়েকে ব্যাঙ্গালোর পাঠিয়ে, নিউ ইয়র্ক পাঠিয়ে আমরা দূর থেকে দেখি, বাহ হ্যাঁ এই হচ্ছে, এই সমালোচনা, এই কেন এটা হলো না, কেনর উত্তর কিন্তু তাদেরও দেওয়া উচিত, শুধু সরকার কেন দেবে? এবার তোমাকে আমি বলি, এই যে ধরো তুমি বলছো যে আমাদের নিজস্ব একটা দায়িত্ব থাকে বা নিজস্ব দায়বদ্ধতা আছে, এটা অস্বীকার করার কিছু নেই যে আমাদের এই শহরকে সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। ঠিক সেই রকমই আমাদের আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে এই যে ধরো আগে আমরা দেখেছি, তুমিও মানে আজকে নতুন নয়, যে আমাদের একটা ক্লাব কালচার ছিল, সেই ক্লাব কালচারের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠান ক্লাবগুলো তাদের জায়গা থেকে করত, যেখানে রাজনীতির কোনো রকম ছোঁয়া ছিল না। আজকে সমস্ত ক্লাব এক রাজনীতির মধ্যে ঢুকে গেছে, রাজনীতির পরিধির বাইরে কোনো সংগঠন যেতে পারছে না। এটা কতটা ক্ষতি করছে? দেখো, রাজনীতির বাইরে যেতে পারছে না, এর জন্য তো আমরা রাজনৈতিক দলগুলোই দায়ী। আর তুমি যে সময়কার কথা বলছো, তুমি কোন ক্লাবের কথা বলছো? আমি সার্বিক বলছি, দুর্গাপুরের সমস্ত ক্লাব। তখনও দেখো, আমি তোমাকে বলছি দুর্গাপুরে অনেক 2001 সালে, খুব ভুল নয় আমার, তখন প্রথম বহু বছর পরে প্রথম বড় কালচারাল প্রোগ্রাম হচ্ছে সোনু নিগমের। আই ওয়াজ দ্য সেক্রেটারি ফর দ্যাট প্রোগ্রাম করেছিল আমরা কজন ক্লাব। ক্লাবের নিচে তো লেখা থাকে না স্পন্সার্ড বাই এই পার্টি ওই পার্টি, বাট তুমিও জানো কার স্পন্সার, কোন ক্লাবের পলিটিক্যাল পার্টি স্পন্সার ছিল, আমিও জানি, একদম তাই তো। তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে না। হ্যাঁ, বলতে পারো যে ক্লাবের কোয়ান্টিটিও বেড়ে গেছে। এখন একটা শুনছি একটা ক্লাব সমন্বয় বলে কিছু একটা হয়েছে, আমি জানি না তো কিসের সমন্বয়, কিন্তু হয়েছে শুনেছি আমি। তো দেখা যাক। না, আমার কথা হচ্ছে, আমি একদম, কিন্তু তুমি আমাকে একটা বলো যে সেই সময় যে তুমি এই যে তুমি বললে আমরা কজন, নিচে কোনো রকম কিছু ছিল না, কোন দল সেখানে সাপোর্ট করছে, আজ তো প্রকাশ্যে, আজ তো যেটা হচ্ছে, তুমি এই ক্লাবগুলো তারা একদম নির্দ্বিধায় বলছে যে আমরা এর সঙ্গে আছি। এই যে হ্যাঁ না, বেশিরভাগ দেখা যাচ্ছে যে এখন ক্লাব কালচারটা পুরোটাই কিন্তু মানে রাজনীতির মধ্যে পলিটিক্যাল স্পন্সর হয়ে যাচ্ছে। এবং এটা কি আরো হচ্ছে না যে এই ধরো ক্লাবগুলোকে আর্থিক অনুদান পাইয়ে দেওয়ার কারণ? হ্যাঁ, একটা কারণ হতে পারে, কিন্তু আর্থিক অনুদান তো শুধু সেই ক্লাবগুলোই পায়নি যারা পলিটিক্যাল বিয়েতে, যারা ক্ষমতাসীন পার্টির স্পন্সর। আমি তো খুব ভালো করে জানি যারা অপোজিশন পার্টির যারা এরকম প্রচুর ক্লাব সেই স্পন্সরশিপ তো পেয়েছে। তো এর তো দোষের কিছু নেই। এটা তো একটা যদি তোমার ক্লাবের থ্রুতে যদি সামাজিক উন্নয়ন করা যায় ভালো, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পারপাসটাকে ক্লাবগুলো ঘুরিয়ে দিচ্ছে। পলিটিক্যাল, তারা এতটাই পলিটিক্যাল কিছু লোকের জন্য, এবং এত মানে ন্যারো মাইন্ডেড রাদার, আমি তোমাকে পরিষ্কার করেই বলছি, যদি একটু ব্রড মাইন্ড নিয়ে যদি সব ক্লাবগুলো যদি এগিয়ে আসতো বা এগিয়ে করতো,
এটা কিন্তু ভালো দৃষ্টান্ত হতে পারতো। ক্লাবগুলো কিন্তু একটা ছোট ছোট পঞ্চায়েত, তুমি যদি বলো মনে করো, তুমি যদি সেই হিসাবে জাস্টিফাই করে তাদেরকে মোটিভেট করে করাতে পারো, ক্লাবগুলোকে আমরা এখন ধরে নিচ্ছি ওগুলো হচ্ছে, তুমি ধরে নাও যদি এখন ওগুলো একটা ইয়ের আঁকড়া, তাহলে অন্য মানে। আর ক্লাবগুলোকে যদি কনস্ট্রাকটিভ ওয়েতে যদি করা যায়, ক্লাবগুলো কিন্তু ভালো কাজ করতে পারে। মানে তুমি ইউ ক্যান থিঙ্ক ইট অ্যাজ এ পঞ্চায়েত, ছোট পঞ্চায়েত অফিস, ছোট বড় অফিস, সেই হিসাবে। কিন্তু তাদের তো সেই মোটিভেশনটা নেই। তাদের মোটিভেশন আছে কোথায় সিন্ডিকেটগিরি করবো, কোথায় চারটে তোলাবাজি করবো। এই যে চেঞ্জ অফ সোসাইটি ফরমেশনটা, এটা থেকে যদি ফিরিয়ে আনা যায় কোনোভাবে, ক্লাব কালচার ভালো। আচ্ছা, তুমি আমাকে একটু এই সমন্বয় সম্বন্ধে বললে, সমন্বয়টা কিসের সমন্বয় বোঝা যায় না? না, সমন্বয় তো কিসের সমন্বয় করেছে? না না, ক্লাবের সমন্বয় আমি যতটুকু জানি বোধহয় ক্লাবটার নামই ক্লাব সমন্বয়। বিভিন্ন ক্লাবকে একটা জায়গায়, আমি অনেস্টলি এটা সম্বন্ধে খুব একটা জানি না বলেই বলছি যে আমি কি ওটা কি আমি জানি না, কিন্তু প্রবাবলি ওই ক্লাবটার নামই বোধহয় ক্লাব সমন্বয়। তো যাই হোক, মানে আমার কথা যেটা সেটা হচ্ছে যে এই রাজনৈতিক, মানে আমি এটা তোমার কাছ থেকে জানতে চাওয়া সেটা হচ্ছে যে কতটা মানুষের স্বার্থ কতটাতে এতে, মানে এই যে ধরো সমন্বয় করে রাজনৈতিক ঝান্ডা ধ্বজাকে উপরে ধরে নিয়ে এগিয়ে যাওয়া, মানুষের কতটা স্বার্থ সিদ্ধি হয়, এটাতে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। মানুষের তো হয়, সেটা কতিপয় লোকের না কতিপয় লোকের, দ্যাটস দ্য কোশ্চেন। একদম একদম, এবার সেটা কোশ্চেন। এবার সেটা দেখো, এটা কিবা যারা নেতৃত্ব দিচ্ছে বা ক্লাবগুলোকে বা এই সোকল সমন্বয়কে, এটা তাদের থেকে জেনে নেওয়াটা আমার মনে হয় বেটার হবে, কারণ তুমি আমি তো বাকিটা সবই জানি। একদম 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 একদম, মানে এক কথায় আমরা যদি বলতে যাই যে আমার মানে মনে হয় যেটা সেটা হচ্ছে যে যদি আমরা রাজনীতির পরিধি থেকে বেরিয়ে আসতে পারি, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে একেও করা যায়, মানুষের পাশে কাজটা করা যেতে পারে। আমি একটা কথা বলছি, রাজনীতি তো খারাপ কিছু নয়, না না একদম। আমরা ভদ্র, ওই যে বললাম সোকল বুদ্ধিজীবী ভদ্র লোকরা, সাদা জামা পরা লোকরা, আমরা সেটা থেকে সরে এসেছি বলেই তো এই দৌরাত্ম্য এত বৃদ্ধি। একদম একদম আজকে হ্যাঁ, মানে এই যে অভিজিৎ ভট্টাচার্য বা যিনি এই একটা কথা অন্তত ওনার আমার ভালো লেগেছে, বাকি কোনো কথা ঠিক আমার ইয়ে নয়, কিন্তু একটা কথা যে এই যে একদম রাইটলি সেট, যে এই ভদ্রলোকরা আমরা কিন্তু এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি বলেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই লোকগুলো এত রমরমা, নইলে কিন্তু হতো না। এক সময় রাজনীতি যখন আমরা জন্মাইনি বা স্বাধীনতার আগে বা পরে শুনেছি, যারা রাজনীতি করতেন তারা সবাই কম বেশি শিক্ষিত ছিলেন। তার মানে না অশিক্ষিত লোক রাজনীতি করতে হচ্ছে, এরকম লোকও ডেফিনেটলি ইনস্ট্যান্স থাকবে, হয়তো আমি জানি না, কিন্তু সেই রকম লোকরা আমরা পিছিয়ে যাচ্ছি কেন? কারণ আমরা ওই যে অপমানিত হয়ে কেন ফিরে আসবো, তার থেকে যা আছি ভালো আছি। আচ্ছা, আমাকে তুমি বলো যে এই যে ধরো আমাদের এখানে আমরা যদি দুর্গাপুর একটা শিল্প নগরী, দুর্গাপুর সব মানে দুর্গাপুরের বেশিরভাগ মানে যারা জানে, সবাই বেশিরভাগই জানে যে দুর্গাপুরে যদি মাননীয় মুখ্যমন্ত্রী আসেন তো তোমার হোটেলটা তার জন্য একদম, মানে উনি ওখানে ছাড়া ওঠেন না। এবার আমার কথা, আমি তোমার সঙ্গে যেটা জানান যে শিল্পায়নের ক্ষেত্রে তোমার সঙ্গে কখনো কথা হচ্ছে না যে দুর্গাপুরে প্রয়োজন আছে শিল্পায়নের? দেখো, আমি তো হসপিটালিটি বিজনেস, হোটেল একদম একদম, তো আরো 100টা গেস্ট আসেন প্রত্যেকদিন, না কিছু ব্যক্তিগত সম্পর্ক তো থাকে। দেখো, সেটা তো অনেক যারা লং স্টে গেস্ট আছে তাদের সবার সঙ্গেই, অনেকের সঙ্গেই থাকে। তারা মোটামুটি কি হয়, আমাদের যারা আমি যদি যাই, ধরো সাপোজ দিল্লি গেলে আমি জানি আমি কোন হোটেলে থাকি, মোটামুটি আমার একটা ফিক্সড আছে। এরকম যারা লং স্টে, যারা রেগুলার আসে, ফ্রিকোয়েন্টলি আসেন, তাদের এটা হয়ে যায়। তুমি প্রশ্ন করছো, আমি বলছি উনি খুব ভুল ধরলেন। আমার 2008 সালে প্রথম উনি আমার হোটেল এসেছেন অ্যাজ এ নর্মাল বুক ইয়েতে, যেরকম এসেছিলেন। আমার মনে হচ্ছে খুব ভুল ধরলে কাছাকাছি কোথাও একটা মিটিং ছিল, হঠাৎ উনি ঢুকেছিলেন। তারপর থেকে তো উনি আসেন যখন যেরকম সুযোগ হয়, কিছু গভর্নমেন্টের কিছু নিয়ম আছে সেই হিসাবে উনি আসেন। না দেখো, ব্যক্তিগত সম্পর্ক আলাদা, তার উত্তর ডেফিনেটলি এখানে সেটা ব্যক্তিগত। আমি শিল্পায়নের কথা বলছি। শিল্পায়ন তো ব্যক্তিগত ব্যাপার না, শিল্পায়ন তো আলোচনা কথা দুর্গাপুর সম্বন্ধে। দুর্গাপুরের তুমি এটা বলতে পারি, আমার মনে হয়েছে, দেখো এটা আমি অনেক ভাগ্যবান যে অ্যাটলিস্ট ওনার কিছুটা হলেও সান্নিধ্য পেয়েছে বা কিছু। এটা বুঝি যে দুর্গাপুরকে উনি কিন্তু প্রচন্ড ভালোবাসেন। দুর্গাপুরকে ভালোবাসেন মানে আবার মানে দুর্গাপুরের এই যে গ্রিনারি, দুর্গাপুরের পরিবেশ, দেখো দুর্গাপুরের ইভেন রাস্তাঘাট, লোকজনকে মানে খুব অনেস্টলি ভালোবাসেন। কারণ দুর্গাপুরের ব্যাপারটা তো হচ্ছে দুর্গাপুরের লোকজন, দুর্গাপুরের মেইন বিউটি হচ্ছে দুর্গাপুরের লোকজন। এটা তো তুমি দুর্গাপুরের যে কোনো লোকের সঙ্গে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারবে, দে আর কোয়াইট লিটারেট। আমি তো খুব গর্বের সঙ্গে বলি যে দুর্গাপুরের যারা মানে সোকল মেড, তারাও লিটারেট, তারাও সাইন করে, পয়সা নেয় ভাউচারে সাইন করে 100% লোক। আমরা কেরাল বলি সাক্ষরতা, আমাদের দুর্গাপুর কিন্তু আই এম ভেরি কনফিডেন্ট যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন ইন্ডিয়া।
তুমি কিন্তু শিল্পায়ন নিয়ে পিছিয়ে গেলে, শিল্পায়ন নিয়ে কিছু বললে না। শিল্পায়ন মানে দেখো আমি একটা কথা ব্যর্থহীনভাবে বলছি, শিল্পায়ন বলতে আমরা যদি ভেবে থাকি আজকের দিনে ডিএসপির মতো আরো 4টে প্ল্যান্ট হবে, বিশাল ধোঁয়া উঠবে, আমি সবসময় কথাটা বলি বিশাল ধোঁয়া উঠবে, সাইরেন বাজবে, সব সাইকেল নিয়ে গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে লোক যাবে, ওল্ড কনসেপ্ট, ভেরি ওল্ড কনসেপ্ট। আজকের দিনে সারা পৃথিবীতে আমার মনে হয় না এত বড় বড় ভারী শিল্প আর হয় বলে, আজ হয় না। আমি যতটুকু আমার জ্ঞান, আবারও বলছি আমি খুব সীমিত জ্ঞান, হয় না। এখন হয় ছোট ছোট শিল্প এবং সেগুলো মোর প্রফিটেবল এবং তার মধ্যে অনেক বেশি এন্টারপ্রেনারশিপ লাগে। আমাদের ওই শিল্প বলে চাকরি বলে না বলে না, আমি তোমাদের চ্যানেলকে এবং সবাইকে বলবো বাঙালিকে মেনলি ইয়াং জেনারেশনকে মোটিভেট করা ফর বিজনেস, ফর এন্টারপ্রেনারশিপ। আর কতদিন চাকরি করবে, কাম আউট। আবারও বলছি সেই ব্যাঙ্গালোর, সেই পুনে, সেই দিল্লি, সেই নিউ ইয়র্ক, সেই লন্ডন, প্লিজ এখানটাকে আমরা বানাই, চলে এসো সবাই যোগ্যতা দিয়ে। কে না চাইলে কিন্তু মাও দুধ দেয় না, এসে সেই যোগ্যতাতে সেটা চেয়ে নিয়ে নিজের যোগ্যতাতে করো, এইটুকু আমি বলবো। ওই আবারও বলছি, এবার বলবে এখনই বলবে সাবজেক্টটা ঘুরে গেল, তুমি শিল্প আনতে পারো না। আর শিল্প তো এদের মতো লোকরাই করবে, তোমার আমার মতো লোকরাই তো করবে। সবসময় টাটা বিড়লা মহিন্দ্রাকে ডাকতে হবে একদম, ইউ কাম, আজকে আমি করবো তুমি করো, আমি তো করেছি কিছু, আমার মতো আরো 10 জন এরকম করেছে, তাহলে আমি আরো খুশি হবো। তারা বাঙালি আসুক, এগিয়ে আসুক, পড়াশোনা এত ভালো করছে, এত বড় বড় জায়গায় কর্পোরেট সেক্টর এত ভালো ভালো জায়গায় আছে, অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, জুনিয়রদেরকে নিয়ে চলে আসুক, তারা এসে করুক। আমি আমার একদম শেষের দিকে এসেছি আর কি। আমি তোমাকে আমার এটা জানার আর কি, এই যে ধরো তুমি দুর্গাপুরে আছো, দুর্গাপুরে 2022 সালের পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল, মাঝখানে আজ 2024-এর এপ্রিলের শেষের দিকটা, এই যে নির্বাচন না হওয়া, 5 জনা মিলে দুর্গাপুর চালানো এবং দুর্গাপুরের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান হচ্ছে না, প্রাক্তন কাউন্সিলররা পর্যন্ত চিৎকার করছে যে কি হচ্ছে দুর্গাপুরে, এটাকে তুমি কিভাবে দেখছো? না, ইলেকশন তো ঠিক সময় হওয়া, নর্মাল সময় হওয়া উচিত, কখনো 1-2 মাস 3 মাস 6 মাস হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট সোজা কথা তুমি যে আমার মধ্যে যেটা জানতে চাই যেটা ভুল না ঠিক, আমি বলবো এটা ভুল। এক ডাক্তারহীন ভাষায় আমি বলছি ঠিক সময় মতো হওয়া উচিত ছিল। এবার ভালো খারাপ অন্য কী পরিস্থিতি আমি জানি না, তবে অ্যাজ এ নর্মাল দুর্গাপুরিয়ান, তোমার মতো আমি একজন দুর্গাপুরবাসী, 43 জনের কাজ 5 জন খুব টাফ একদম। এবং বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো উঠে আসছে আর কি, জলের সমস্যা থেকে আরম্ভ করে বিভিন্ন সমস্যা, এবং মানুষ তার কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য তাকে মানে আগে যেমন যেটা কাউন্সিলরের দরজায় গেলে হতো, এখন তাদের ওই 5 জনের মধ্যে কাউকে খুঁজতে হচ্ছে। এই যে একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব মানে বড় আকার নিচ্ছে এবং মানুষের কাছে আমরা যখন প্রতিনিয়ত কথা বলছি বিভিন্ন খবরের সংক্রান্ত কোনো বিষয়ে, এবার ব্যাপার হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে ওই যে বললাম আমাদের সোসাইটিটা এত পলিটিসাইজড হয়ে গেছে না, আমরা সব কিছুর মধ্যে রাজনীতি ব্যাপারটা এত রন্ধ্রে আমাদের রক্তে ঢুকে গেছে না সোসাইটিতে। মানে আমি শুধু বাংলা বলছি না, তো সব জায়গাতেই তাই, মানে রিয়েলি বলছি ফেড আপ। আচ্ছা, একটা মার্কেটে মানে দুর্গাপুরের হাওয়াতে কান পাতলে মাঝে মাঝেই শোনা যায় যে কবি দত্ত আগামী দিনে মেয়র প্রজেক্ট হচ্ছে। এগুলো একদম ইউজলেস কথাবার্তা, আমি জানি না এটা মানে এই খবরটা করতে কি আছে, তোমার মতো আমার কানে আসেনি তা না, এই খবরটা কোনো ভিত্তি আছে বলে আমি আদ্যপ্রান্ত ভাই খুব প্রাউড দুর্গাপুরিয়ান, কিন্তু ওই যে তুমি যে কথাটা বলছো এটার কোনো ভিত্তি আছে বলে আমার মনে, আমার তোমার মনে কথা আছে মানে আমি তুমি যেহেতু তুমিও বললে যে আমার কানেও এই ধরনের কথা আছে, কিন্তু কথা হচ্ছে যে যেটা রটে সেটা কিছু তো বটে, এটা একটা প্রবাদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি জানতে চাই যে কবিতা কি আমি হলে বা ক্ষতি কি না হলে, ক্ষতি কিছু বলছি না, আমি তো বলছি ক্ষতি কিছু নেই, কিন্তু আমি হব না, আমি পরিচয় এই তো তোমাকে অনস্ক্রিন বলে দিচ্ছি, আমার কোনো ইচ্ছা নেই। এবার ধরো আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছি, আমি জানতাম না, এটা আমাকে একদম জানতাম না, কিন্তু আমি দায়িত্ব পেয়েছি, ভালো লেগেছে এবং আমি খুব বললো যে আমি ওটা এন্টারপ্রেনারশিপ নিয়ে করি। আমি এডিডি এর ভাইস চেয়ারম্যান হয়েছি, তোমরা জানো কি পরিস্থিতিতে কিভাবে হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে বললেন যে উনি ভাইস চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান হলাম, কিন্তু যে ভাইস আর মানে চেয়ারম্যানের মধ্যে অনেক ডিফারেন্স আছে, দ্য গ্যাপ ইজ মানে 100 মাইলস ইফ নট মোর। তো সুতরাং ওটাতে আমার যে এটা আবার আমরাই তো হয়তো আবার শোনা যাবে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমাদের দুর্গাপুরের মেয়র প্রজেক্ট, ইট ওয়াজ সিলেকশন, বাট দ্যাট ইজ নট সিলেকশন, দ্যাট ইজ ইলেকশন। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওটা উনি চাইলেই যে উনি আমাকে করে দিতে পারবেন, ইটস বা আমি হয়ে যেতে পারবো, ইটস নট দ্যাট, ওটা কিন্তু ইলেকশন। আর এগুলো কিন্তু সিলেকশন ছিল, উনি হয়তো ভেবেছেন আমার দ্বারা হবে, হয়তো আমি সেটা আমাকে দিয়েছেন, আমি জানি না। আমি তোমাকে আমার শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে ধরো
যে কোনো দলে গোটা মানে বিশেষ করে আমি আজকে পশ্চিমবঙ্গের কথা বলি, যে পশ্চিমবঙ্গের যে কোনো দলই বলো, আজকে যে কুকথার রাজনীতি চলছে, এই যে ধরো আমরা প্রত্যেকদিন প্রতি মুহূর্ত বিভিন্ন জায়গা থেকে যে কোনো দল তারা যে ধরনের মন্তব্য প্রকাশ আনছে, যেটা এক কথায় মানে আমরা যদি বলি যে এটাকে শব্দ দূষণ বলা হয়, এটা অন্যায় করা হবে না এর সঙ্গে। এটাকে অ্যাজ এ তুমি তোমার মতন করে কিভাবে দেখছো? এটা আমি আমার ইয়েতে বলছি না, আমারও একই কনসেপশন। আমি দুদিন আগে কাল বা পরশু আমি একটা আমাদের দেবের একটা ইন্টারভিউ দেখছিলাম, একটা চ্যানেলে একটা দেখছিলাম, একই কোশ্চেন দেবকেও করা হয়েছিল। দেব কিন্তু এই কথাটার কিন্তু মানে ওইভাবেই উত্তর দিয়েছিল যে যেহেতু আমরা ভদ্রলোকরা, মানে ও ভাষা অন্য ছিল, আমি অন্য ভাষায় বললাম, আমরা ভদ্রলোকরা মুখ ফিরিয়ে আছি। এটা আমি সবসময় বলি, ভদ্রলোকরা যদি রাজনীতিতে ফিরে না আসে, শুধু বাইরে থেকে ব্যালকানিতে দাঁড়িয়ে সমালোচনা করে, এই নোংরা কেন পরিষ্কার হচ্ছে না, রাস্তার পিচ কেন উঠে যাচ্ছে, সারা জীবন ওরা সমালোচনাই করে যাবে। শুধু একবার ভোট দিলে হয় না, কিন্তু এসে রাস্তায় দাঁড়িয়ে যখন কন্ট্রাক্টর কাজটা করছে না, তখন কিন্তু দেখাটা তার দায়িত্বের মধ্যে পড়ে, সে যদি সুনাগরিক হন। কিন্তু আমরা করি না, কি করি আমরা, মানে ছাতা মাথায় দিয়ে পাশ দিয়ে চলে যাই, ঘুরে তাকাইও না। এটা মানে এটা আমি জানি না, এটা এই দায়িত্বটা কিন্তু আমাদের নাগরিকদের ফেরা আসা উচিত। আবার টপিকস পাল্টে গেল, আমি আবারও বলছি পরিষ্কার করে যে ভাষার ইয়ে তো মার্জনা ইয়ে তো থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। আমরা ভাষার নিশ্চয়ই ভাষার মধ্যে সংযত হওয়া উচিত, কি বলছি কাকে বলছি প্রত্যেককে একটু যদি বলেছিল, আমার কথা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কথাটা। তবে ভোটাররা যদি এখন ওই ভাষা লাইক করে, এই লোকগুলো বলছে কেন এই কথাগুলো, আজ বিকজ ভোটাররা ওই কথাটা লাইক করছে, খাচ্ছে, একদম। তাই এই কথার এই প্রতিযোগিতা নাওয়েডেজ তুমি দেখতে পাচ্ছ, প্রতিযোগিতা চলছে, কে কত বাজে কথা বলতে পারে। না একদম একদম একদম, তা আমাদেরকে তো সেখান থেকে শ্রদ্ধা করতে হবে, যারা ভোটারদেরকে। আমাদের একদম এই ধরনের শব্দ দূষণ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের প্রতিবাদ হয়তো সেভাবে করা সম্ভব হয়ে উঠছে না, কিন্তু প্রতিবাদেরও প্রয়োজন। আবার প্রতিবাদ করলে কুণাল বাবুদের মতন লোকেরাও তাদের উল্টো দেবের মতন লোক দিকেও এই শব্দ দূষণের প্রতিবাদ করলেও তাদের কথা শুনতে হয়। যাই হোক, তাপপ্রবাহ যেভাবে বাড়ছে, আগামী সপ্তাহটাও মনে হচ্ছে এই তাপপ্রবাহের মধ্যেই থাকবে। তার সঙ্গে রাজনৈতিক তাপপ্রবাহ যেভাবে বাড়ছে, দুটোকে একসঙ্গে নিয়ে সাধারণ মানুষকে বলবো সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।